ক্রিয়েটিভ ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ হোসেন। আমি যে মুহূর্তে এই ক্লাসটি নিচ্ছি তখন পুরো পৃথিবী কোভিড প্যান্ডামিকের মধ্যে রয়েছে, যার কারণে দূরশিক্ষণ পদ্ধতিতে আপনাদের এই ক্লাসের আয়োজন। আপনারা যারা ক্রিয়েটিভ আইটির নিয়মিত স্টুডেন্ট তারা তো ক্লাস করছেনই, পাশাপাশি সুযোগ পাচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা বিশেষ করে এই ক্লাসটি করছেন। তাদের মধ্যে থেকে যারা 1 বছর মেয়াদী কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সার্টিফিকেট চান, আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েব ডেভেলপমেন্ট পার্ট 2। আজকে আমরা সিএসএস নিয়ে কথা বলবো। আগের দিন আমরা এইচটিএমএল সম্পর্কে জেনেছি, আজকে সেই এইচটিএমএল এর সাথে কিভাবে সিএসএস অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট যুক্ত করতে হয় সেটা শেখাবো এবং সেটা দিয়ে কিছু ডিজাইন বা মেনু বার তৈরি করা শেখাবো। চলুন স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 1, যেটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুরূপ ক্লাস 2টা করতে চাই। তো আগের দিন কি কি ছিল আমরা একটু এক নজরে দেখে আসি। ডাবল ক্লিক করলে একটা ব্রাউজারে এটা অন হয়ে যাবে। আচ্ছা, গতদিন আমরা যে ট্যাগগুলো শিখেছি নোটপ্যাডে যদি এগুলো দেখতে চাই তাহলে আমরা গতদিন আমরা HTML এর স্ট্রাকচারটা তৈরি করেছি, হেড ট্যাগের মধ্যে টাইটেল করেছি, এইচ1 ট্যাগ করেছি যেগুলো বোধহয় মুছে ফেলা হয়েছে, সেন্টার করা শিখছি, H2 শিখছি, অ্যাঙ্কর ট্যাগ শিখেছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে সিএসএস অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট যুক্ত করতে পারি। তো আমাদের মূল যে ফাইলটা সেখানে আমরা প্রথমে গেলাম এবং এই জায়গাটায় ঠিক যেভাবে HTML নিয়েছিলাম একইভাবে আমরা আরেকটা নিউ টেক্সট ডকুমেন্ট নিলাম, এটার নাম দিলাম স্টাইল এবং এর এক্সটেনশন আপনারা ইতিমধ্যে এক্সটেনশন চেনেন, তো এক্সটেনশনটা দিলাম CSS। এখন আলাদা এই যে ফাইলটা এবং HTML ফাইল এই দুইটা যুক্ত করতে হবে। যুক্ত করার সিস্টেম হচ্ছে হেড ট্যাগের মধ্যে একদম আপনি যতগুলো কাজ করবেন, যেমন আমরা শুধুমাত্র টাইটেল করেছি, সবার শেষে আমরা এই জায়গাটায় যুক্ত করব। এখানে লিখতে হবে LINK লিংক এবং এখানে স্পেস দিয়ে দিতে হবে HREF। এর ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। আচ্ছা, HREF দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন একটা সমান চিহ্ন দিতে হবে এবং এখানে ডাবল কোটেশন দিতে হবে। অনেক সময় আপনারা করে ফেলেন কি এখানে এই যে সিঙ্গেল কোটেশন 2বার দেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে ডাবল কোটেশন দিবেন, শিফট চেপে ধরে ওই সিঙ্গেল কোটেশনটা চাপ দিলে ডাবল কোটেশন হয়ে যায়। এবং এই HREF এ আপনার দিতে হবে ওই নামটা যে নামটা আপনারা একটু ক্রিয়েট করেছেন, অর্থাৎ style.css। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে এটাকে রিলেশন করতে হবে, REL সমান দিয়ে সব প্যারামিটার লেখার একই সিস্টেম, রিলেশন হবে স্টাইল শীট। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে আমাদেরকে টাইপ যুক্ত করতে হবে। টাইপ হচ্ছে TEXT or CSS। তো এই ছিল আমাদের স্টাইল শীট লিংক করা। আপনাদের আগের দিন দেখিয়েছি যে ডাবল ট্যাগ কিভাবে লিংক করতে হয়। আজকে আমরা এটা সিঙ্গেল ট্যাগ লিংক করেছি। সিঙ্গেল ট্যাগ যখন আমরা ইন্ট করি, সিস্টেম হচ্ছে সিঙ্গেল ট্যাগের শেষে একটা স্ল্যাশ দিয়ে ইন্ট করতে হয়। এটা গতদিনই আপনাদেরকে শেখানো হয়েছে। তো আমাদের আজকে স্টাইল শীট লিংক করলাম। এই লিংক করার মাধ্যমে আমাদের কিন্তু ওয়েবসাইটে খুব বেশি পরিবর্তন, আমরা কোনো পরিবর্তনই এখানে লক্ষণীয় না। যে পরিবর্তনটুকু হয়েছে সেটা হচ্ছে সাইডের ব্যাকগ্রাউন্ডে।
তো স্টাইল শিটের মাধ্যমে আমরা এই সাইটটাকে আরো বেশি কালারফুল করতে পারবো। সেটা কিভাবে করতে হয় চলুন দেখি। আগের দিন আমরা এই যে বাংলাদেশ নামে যে একটা প্যারাগ্রাফ লিখলাম, এই প্যারাগ্রাফের মধ্যে H2 ট্যাগ ছিল। এই H2 ট্যাগটা আমরা যদি এখন সিএসএস এর মাধ্যমে অন করি, আমাদের সিএসএস টাকে এখানে আমরা সরাসরি যে HTML ট্যাগগুলো রয়েছে সেগুলো আমরা H2 ট্যাগ, এটা সিএসএস এর লেখার সিস্টেম হচ্ছে যখন আমরা সরাসরি কোনো ট্যাগ লিখবো সেই ট্যাগটা লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ একবারে করে নিব এবং এর মধ্যে আমরা লিখতে সুযোগ পাবো। এটা আমরা যদি কালার চেঞ্জ করি COLOR, আপনারা কালার বানানটা খেয়াল করেন, COLOUR না, কিন্তু এই কালারটা আমরা ব্ল্যাক ডিফল্ট ভাবে আছে, এটা যদি আমরা রেড করি RED রেড, এটা রেড হয়ে যাবে। দেখেন এটা রেড হয়ে গেছে। আপনি যদি গ্রিন লিখেন GREEN গ্রিন, এটা গ্রিন হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে এভাবে সবগুলো কালারের কোড মুখস্থ রাখা সম্ভব না। এই কালার কোডের পিছনে আমাদের বেশ কিছু কোড রয়েছে, যেমন হেক্স কোড, RGB কোড। তো আমরা সচরাচর হেক্স কোড দিয়েও কাজ করতে পারি। হেক্স কোড কিভাবে কাজ করে চলুন আমরা অনলাইনে দেখি। অনলাইনে আপনারা যদি সার্চ দেন হেক্স কালার কোড, আপনারা এরকম অনেক সাইট পাবেন, ছোট ছোট টুল রয়েছে। আপনারা ফটোশপের মাধ্যমেও কালার আনতে পারেন। আপনারা যে কোনো কালার এখানে ধরার পর এই কালারের এখানে যে কোডটা দেখা যাচ্ছে একটা হ্যাশের পর, এই কোডটাই হচ্ছে হেক্স কোড। কারণ আমরা যদি এই গ্রিনটা চাই বা ব্লুটা চাই, আমরা এটা ব্যবহার করতে পারবো, বা এটা চাইলে এটা ব্যবহার করতে পারবো। এটা আমরা এটা কপি করে নিয়ে আমরা যদি কালারের জায়গায় এটা পেস্ট করি এবং যদি কোড পেস্ট করি, তাহলে অবশ্যই আমাদের আগে একটা হ্যাশ দিতে হবে। দিলে আমরা সাইটটা রিফ্রেশ করলে সেই কালারটাই পেয়ে যাব। এখন ব্যাপার হচ্ছে এটা একটা সিএসএস প্রপার্টি আমরা লিখলাম। আচ্ছা, প্রপার্টি হচ্ছে HTML এ যেমন এগুলোকে আমরা ট্যাগ বলি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ, আর সিএসএস এর প্রত্যেকটা স্টাইলকে আমরা প্রপার্টি করব। তো একটা ট্যাগের আন্ডারে আমরা কয়েকটা প্রপার্টি লিখতে পারি, যেমন আমরা H2 কালার নির্ধারণ করলাম, এবার আমরা ফন্ট সাইজ নির্ধারণ করতে পারি। তো এক একটা প্রপার্টির মধ্যে আমরা সেমিকোলন ব্যবহার করব। এই জায়গাটায় আমরা লিখলাম ফন্ট সাইজ, মাঝখানে একটা হাইফেন আছে, কিন্তু সবগুলোই খুব সুন্দর বলে দিতে হবে। এখন যদি আমরা এটা দিই 30 পিক্সেল দিয়ে সেভ দিলাম, দেখেন সাইজটা 30 পিক্সেল পরিমাণ হয়ে গেল। আপনার ইচ্ছা মতো ছোট বড় লেফট রাইট সবকিছুই করতে পারবেন। এটা যদি আমরা বামে নিতে চাই, ফ্লোট লেফট করলে বামে চলে যাবে। তো আমরা এই যে সিএসএস এ লিখতেছি, লিখে এটা যখন ব্রাউজারে রিফ্রেশ দিচ্ছি কাজ হচ্ছে, তার মানে আমাদের সিএসএস টা লিংকড হয়েছে। তো আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ট্যাগ শিখে ফেলেছি। আরো যদি বেশ কিছু ট্যাগ আমরা শিখতে চাই, আপনারা অনলাইন থেকে এই ট্যাগের লিস্ট গুলো দেখে সেখান থেকে দেখতে পারেন। আমি যদি আপনাদের HTML ট্যাগ লিস্ট বলে একটা সার্চ দিই, অনেক সাইটে আসবে। আপনারা W3 স্কুল থেকে ট্যাগ লিস্ট নিতে পারেন, অন্য অনেক সাইট আছে, অনেক সাইট। আপনারা যে কোনো জায়গা থেকে, এখানে কি আছে টিউটোরিয়াল পাবলিক, এখানে রয়েছে জাভা স্ক্রিপ্ট ডেভেলপার, মজিলা, অনেক সাইট রয়েছে। আপনারা যে কোনো জায়গা থেকে, এখানে বাংলায় লেখা দেখতে পাচ্ছি, যে কোনো জায়গা থেকে এই লিস্ট অনুযায়ী কাজ শিখতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন আর কি। এখানে ওয়েল দেখানো হয়েছে, এখানে বেশ কয়েকটা ট্যাগ রয়েছে। এখানে দেখেন প্রত্যেকটা ট্যাগের পাশে বাংলা লেখা রয়েছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই যে এটা হচ্ছে কমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কমেন্ট কখন করা হয়? আপনারা যখন অনেক এই যে আবার বিস্তারিত আসতেছে, এগুলোর উপর ক্লিক করলে আপনারা এগুলো ক্লিক করে পড়ে ফেলতে পারেন। এগুলো সবগুলোই আপনারা এক এক করে পড়ে ফেলবেন। যেগুলো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, আমি কয়েকটা এমনি দেখায় দিচ্ছি। সাপোজ এই কমেন্ট একটা আমরা নিয়ে আমরা কোডের মধ্যে এমন কিছু লিখতে চাই যেটা শো করবে না,
এমনটা যদি আমরা চাই তাহলে আমরা এই কমেন্ট সেকশনের মধ্যে এই জায়গাটায় লিখব দিস ইজ কমেন্ট। আচ্ছা, এটা যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন এটা এখানে রিফ্রেশ দিলে দেখেন শো করছে না, কিন্তু এই কমেন্ট যদি না করতাম আমরা তাহলে কিন্তু শো করে যাইতো। দেখেন আমরা এখানে কমেন্টটা তুলে ফেলে দিলাম, দিয়ে এটা সেভ করে দেখি, এটা কিন্তু তখন শো করছে। তো এই কমেন্টটা কখন করব আমরা? মনে করেন আপনি সাইটটা তো এখনো আমরা শুরু করি নাই, জাস্ট কোড শিখতেছি। যখন বড় একটা সাইট হয়ে যাবে এরকম কিন্তু শত শত লাইন আমাদের কোড লিখতে হবে, তখন কিছু লাইনকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, যেমন এটা মেনু বারের কোড বা এটা সাইড বারের কোড, তখন আমরা কমেন্ট করে করে আলাদা আলাদা সেকশন গুলোকে ভাগ করে নিতে পারবো। এরপরে কি রয়েছে দেখি, আমরা কিছু ট্যাগ সম্পর্কে ধারণা নিয়ে আসি। ডক টাইপ, এটা HTML5 তৈরি করার সময় করা হয়। এতে অ্যাঙ্কর ট্যাগ লিংক করার জন্য প্রয়োজন হয়, আপনাদেরকে দেখিয়েছি। এরপরে বাকি ট্যাগ, এখানে বোল্ড ট্যাগ আপনাদের বোল্ড করে গতদিন দেখিয়েছি। এর পূর্বে একটাই ক্লাস হয়েছে, তার মধ্যে আপনারা এত কিছু শিখে গিয়েছেন। বডিটা শিখেছি, বডি আমরা ইতিমধ্যে ব্যবহার করতেছি। বিআরটা দেখানো হয়েছে কিনা আমার মনে নাই, আমি আরেকবার দেখাচ্ছি। বিআর হচ্ছে ব্রেক। এই লেখার মধ্যে যদি আমরা কোনো কিছু ব্রেক দিতে চাই, যেমন আমি চাচ্ছি যে এইটার পর একটা ফাঁকা জায়গা তৈরি হোক, অর্থাৎ লাইনটা এখানে থেমে যে পরের লাইন থেকে শুরু হবে, একটা প্যারা তৈরি হোক, সেক্ষেত্রে আমরা ওখানে ব্রেক দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু নতুন লাইন শুরু হয়ে গেছে। তো এই ব্রেক সিঙ্গেল ট্যাগ এটা শেষ করতে হলে এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন অবশ্যই, না হলে এটা একটা এরর, যেটা এসইও ফ্রেন্ডলি হয় না। আপনি যদি আরো ফাঁকা দিতে চান, এখানে আরো একটা ব্রেক দিতে পারেন। দেখেন এখানে আরো একটা ফাঁকা তৈরি হয়ে গিয়েছে। তো এর পরের ট্যাগগুলো কি কি রয়েছে এগুলো সবই আস্তে আস্তে আমরা দেখাই দিব। এই যে ডিলেট, এটা একটা ইন্টারেস্টিং ট্যাগ। কোনো কিছু ডিলেট করার জন্য মনে হতে পারে যে ডিলেট ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে সেরকমটা না। দেখেন আমরা যে কোনো একটাই ডিলেট ব্যবহার করি, এইটুকুর মধ্যেই করি। এখানে ডিলেট এবং এখানে ডিলেটের শেষটা দিয়ে দিই। এর মাঝখানে যে লেখাগুলো আছে মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে, মনে হবে যেন লিখে কেটে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এটা কখন করা হয়? মনে করেন আপনি একটা ই-কমার্স সাইট করেছেন, সেখানে একটা প্রোডাক্টের নিচে আপনারা অনেক সময় এরকম দেখতে পাবেন যে 500 লিখে কেটে দিয়ে 450 করা হয়েছে, অর্থাৎ পূর্বের দাম ছিল 500, বর্তমান প্রাইস 450, অফার প্রাইস। তো এটা করার জন্য আপনারা এই ডিলেট ট্যাগটা ব্যবহার করতে পারেন। আর কি কি রয়েছে এখানে? ডিভ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন প্রত্যেকটা সাইট ডিভ দিয়ে করা হয়। তারপরে গুরুত্বপূর্ণ ট্যাগগুলোই আলোচনা করতেছি, নাইলে এরকম অনেক, এই যে H1 থেকে H6 গতদিন আমরা দেখেছি, হেড ট্যাগ দেখেছি, HR ট্যাগটা দেখানো হয় নাই। মনে করেন আমরা যে প্যারাগ্রাফটা এখানে রয়েছে হুবহু এরকম আরো কয়েকটা প্যারাগ্রাফ আমরা লিখব। লেখার পর দেখেন আমরা এখানে যতই ফাঁকা দিই ও কিন্তু পরপরই নিয়ে নিবে। এই যে, তো আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে একটা হরিজন্টালি একটা দাগ হোক, সেই দাগটা দেওয়ার জন্য এই জায়গাটায় আমরা একটা HR ট্যাগ ব্যবহার করতে পারি। HR, এখানে স্ল্যাশ দিলে হরিজন্টালি একটা দাগ হয়ে যাওয়ার কথা। এই যে একটা হরিজন্টালি দাগ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা আরো কিছু ট্যাগ সম্পর্কে ধারণা নেই। আই ট্যাগ ইতিমধ্যে আমরা দেখেছি, ইমেজ ট্যাগ আমরা দেখেছি, আমরা এছাড়া দেখেছি এই লিঙ্ক ট্যাগ, যে একটু আগে আমরা CSS লিঙ্ক করলাম, এলাই আমি দেখাবো একটু বাদেই। তো ঠিক আছে, আমরা যে কোনো একটা ট্যাগ সম্পর্কে আজকে আবার আলোচনায় যাই। এখানে রয়েছে ওয়েল। আচ্ছা, ওয়েল মানে হচ্ছে অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্ট এই টাইপের আরো একটা ট্যাগ রয়েছে, নাম হচ্ছে ইউএল। ইউএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট। তো ইউএল ওয়েল কি কাজে লাগে? আর একটু আগে বললাম যে এলআই দেখাবো, এলআইটা হচ্ছে লিস্ট। তো
তো এই সবগুলোই কিন্তু ইউএল লিস্ট, ওএল লিস্ট। তো এগুলো কি কাজে লাগে আমরা এখানে ব্যবহার করি। চলেন আমরা প্রাথমিকভাবে শুরু করলাম ওএল। ওএল মানে হচ্ছে অর্ডারড লিস্ট, এর শেষ করলাম ওএল ইন্টিগ্রেট স্ল্যাশ, এই জায়গাটা আমরা এলআই দিলাম, এলআই শেষ করলাম। তো এখানে এলআই এর নাম দিলাম, এটা হচ্ছে লিস্ট অন, পরেরটা দিব আমরা লিস্ট টু, তারপরেরটা দিব লিস্ট থ্রি। এভাবে আপনি লিস্ট ইচ্ছা মতো দিতে পারেন, আমি জাস্ট 4টাই দিয়ে দিলাম। ওএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট, অর্থাৎ যে লিস্টের ক্রমিক থাকবে না। আপনি যদি এটা রিফ্রেশ দেন, দেখেন ওই লিস্টটা এখানে আমি কি ইউএল দিছি নাকি ওএল দিছি, আমি ওএল দিছি। ওএল মানে হচ্ছে অর্ডারড লিস্ট, মানে যেটা ক্রমিক থাকবে। দেখেন এখানে কিন্তু একটা ক্রমিক তৈরি হয়েছে 1 থেকে 4 পর্যন্ত। ঠিক এটাই যদি আমি ইউএল করে দিই, আনঅর্ডারড লিস্ট করি, আমি বোঝার সুবিধার্থে পুরোটাকে একটা কপি দিলাম, দিলে এটা ইউএল করে দিলাম, ইউএল। তো ইউএল যখন করে দিলাম, এটা হলো আনঅর্ডারড লিস্ট এবং এটা ক্রমিক থাকলো না, যে কোনো একটা চিহ্ন দিয়ে দিয়েছে। তো আমরা চাইলে এগুলো সিএসএস এর মাধ্যমে পরিবর্তন করতে পারি। এখন আমি একটা সিএসএস এর মাধ্যমে এটা পরিবর্তন করে দিলাম, আপনি প্রপার্টিটা ভুলে গেলেন, আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো এটা কিভাবে এই প্রপার্টিগুলোর কাজ করতে হয় অনলাইন থেকে দেখে চলুন সেটা শিখে নিই। এটার জন্য আপনি যাবেন W3 স্কুলে, w3schools.com, এখানে গিয়ে আপনি সার্চ দিবেন। সাপোজ আমি ইউএল এর সিএসএস প্রপার্টি চাচ্ছি, ইউএল সিএসএস দিলাম, সিএসএস স্টাইলিং। দেখেন এখানে কত ধরনের রয়েছে, আনঅর্ডারড লিস্টের এই একটা রয়েছে, এই একটা রয়েছে, অর্ডারড লিস্টের 1 2 3 রয়েছে, আবার রোমান সংখ্যায় রয়েছে, এর বাইরেও আরো রয়েছে। আপনি এগুলো ব্যবহার করাও মোটামুটি সোজা। আপনি এই যে এটা হচ্ছে এর অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট, এটা সার্কেল হতে পারে, স্কয়ার হতে পারে আনঅর্ডারড লিস্টের ক্ষেত্রে। তো আমরা আনঅর্ডারড লিস্ট, এই যে ইউএল, তো সিএসএস এ যদি আমি ইউএল কে ধরতে চাই, তাহলে এখানে সরাসরি লিখব যে ইউএল, লেখার পর আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব এবং এখানে রয়েছে কি লিস্ট স্টাইল টাইপ সার্কেল। আমাদের স্বাভাবিকভাবে এটা কি রয়েছে, এটাতে সার্কেল রয়েছে। আচ্ছা, ওটা ভরাট ছিল, এটা কিন্তু সার্কেল একটা গোল মতো চলে আসছে। তো এটা আমাদের আরো একটা দেখেছিলাম, সেটা ছিল কি স্কয়ার। তো এটা যদি আমরা স্কয়ার করে দিই, তো এখান থেকে আমি স্কয়ারটা নিয়ে আসি, এটা কপি করে যদি আমরা স্কয়ারটা বসাই, তাহলে আমাদের কিন্তু এটাও পরিবর্তন হয়ে স্কয়ার হয়ে যাবে। ঠিক একইভাবে এটাও যদি আমি পরিবর্তন করতে চাই, এখানে কি কি রয়েছে, আপার রোমান, এটা আমাদের ডিফল্ট ভাবে কি রয়েছে 1 2 3 4। তো আমরা যদি আপার রোমান দিয়ে দিই, তাহলে রোমান সংখ্যায় এটা চলে আসবে। আচ্ছা, ওটা এতক্ষণ কিন্তু কাজ করলাম ইউএল নিয়ে, আর ওটা 1 2 3 4 আপার রোমান, এগুলো কিন্তু ওএল। অর্থাৎ আমি যদি এখানে দেখাই ইউএল, অর্থাৎ এইটাতে এতক্ষণ ইফেক্ট গুলো পড়ছে। এখন যদি আমি ওএল কে ইফেক্ট ফেলতে চাই, তাহলে লিখলাম ওএল। ওএল কে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম এবং আপার রোমান, তার আগে তো আমাদের দিতে হবে লিস্ট স্টাইল টাইপ দিয়ে, যদি আপার রোমান দিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই 1 2 3 4 এগুলো আপার রোমান হয়ে গেছে। এবং এখানে আরো ভ্যালু রয়েছে, আপনারা সবগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, আমি সবগুলো এখন দেখাচ্ছি না, আপনাদের দেখিয়ে দিই। এই জায়গাটায় লোয়ার আলফা দিলে আপনি আলফাবেটিক অর্থাৎ ABC
ছোট হাতের লেখা শো করবে। তো এইভাবে আপনারা ইউএল এলআই এর মাধ্যমে এই কাজগুলো সহজে করতে পারবেন। আপনারা কিন্তু এই ওএল ইউএল দিয়ে চাইলে মেনু বারও তৈরি করতে পারেন। আমি এখন একটা মেনু বার আপনাদের তৈরি করে দেখাই দিই। এগুলো ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিই এবং এখানে যে ইউএলটা রয়েছে এখানে আমি একটা মেনু বারের নাম দিই। প্রথম মেনুটা হবে আমাদের হোম, দ্বিতীয় মেনুটা হবে আমাদের অ্যাবাউট আস, তৃতীয় মেনুটা কি হবে সার্ভিসেস, ইচ্ছা মতো মেনু বানায় দেন, কন্ট্যাক্ট। এই মেনুগুলো আমরা যদি আমাদের মতো করে ডিজাইন করি, আপনারা জানেন যে এটা দেখি আমাদের দেখতে কেমন হয়। আচ্ছা, মেনুগুলোতে ক্লিক দেওয়ার অপশন থাকে। আমরা যখন একটা সাইটে যাই, সাপোজ দ্য editors.net, একটা পত্রিকার সাইট, অন হচ্ছে prothomalo.com। আচ্ছা দেখেন এখানে মেনুটা চলে আসছে। এই যে মেনুটা আমরা সাধারণ লেখাতে বা মেনুতে যেখানে ক্লিক দিব সেখানে কিন্তু সেই জিনিসটা অন হয়ে যাবে। যেমন আমরা যদি রাজনীতিতে ক্লিক দিই, রাজনীতি অন হয়ে গেছে, অর্থাৎ এটা ক্লিকেবল, অর্থাৎ লিংক করা হয়েছে। তো লিংক করা যখন হয়েছে, এটা লিংক করার উপায় আপনাদের গতদিন ইমেজ লিংক করে দেখিয়েছিলাম যে এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয় এবং এখানে HREF দিয়ে রেফারেন্স করে দিতে হয় এবং এখানে ডাবল কোটেশন করে শেষ করতে হয় এবং এ পাশেও আমরা এলআই এর মধ্যে এই ট্যাগের শেষ করে দিলাম। এখানে একেবারে ফাঁকা না রেখে আমরা একটা হ্যাশ দিয়ে রাখলাম। এটা কিন্তু লিংক হয়ে গেছে। আপনারা যদি এটা দেখে আসেন, এটা ক্লিক দিলাম, এই যে হোমটা লিংক হয়েছে। লিংক হওয়ার সাথে সাথে কিছু পরিবর্তন হয়েছে, সেটা আপনাদের নজরে রাখতে হবে। যেমন অন্য ফাইলগুলো কালো কালারের রয়েছে, নিচে আন্ডারলাইন নেই। যখনই হোমটা লিংক হয়েছে ওর সাথে একটা আন্ডারলাইন চলে আসছে এবং কালারটা নীল হয়ে গিয়েছে। তো আমরা বাকিগুলো লিংক করে ফেলাই। এটা কপি করে লিংক করলাম সবগুলো, এটাও আমরা কপি করে ফেললাম। আমি দ্রুত করার স্বার্থে কপি করছি, আপনারা সবগুলো টাইপ করবেন। আচ্ছা, তাহলে এখন সবগুলো লিংক হয়ে গেল মেনুর মতো। তো এই মেনু শেখার আগে সিএসএস এর আরেকটা জিনিস আপনাদের শিখে আসতে হবে। মনে করেন আমরা আগের দিন তো H2 দেখছি, H2 এখানেও করা আছে একটা H2। তো আমরা আরো দুইটা H2 নিলাম, নেওয়ার পর এই যে H2 দুইটা, আমরা তো চাইলে এখন এই H2টাকে মডিফাই করতে পারি সিএসএস এ। সেটা কেমনে একটু আগে দেখিয়েছি। H2 কে আমরা কালার রেড করে দিচ্ছি। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে, সেটা হচ্ছে আচ্ছা H2 এখানে ট্যাগের আগে আমাদের একটা ডট পড়ে গেছে। কেন পড়লো সেটাও বলে দিচ্ছি একটু পর। দেখেন দুর্ঘটনাটা হচ্ছে সবগুলো H2 কালার রেড হয়ে গেছে। তো আমরা H2 রেড চাই প্রথমটা, বাকিগুলো তো চাই না। সেক্ষেত্রে কি হবে, আমাদের সাইটে যতগুলো H2 রয়েছে সবগুলো যদি রেড হয়ে যায় তাহলে তো হইল না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যেটা চেঞ্জ করতে চাই সেটাকে আমরা আলাদা নাম দিতে পারি। নাম দেওয়ার দুইটা উপায় রয়েছে, একটা হচ্ছে ক্লাস এবং আরেকটা হচ্ছে আইডি। তো এই ক্লাস কিভাবে দিতে হয়, এখানে একটা স্পেস দিয়ে CLASS এই ক্লাস দিয়ে একটা সমান দিতে হবে, তারপর ডাবল কোটেশন দুইটা, এর মধ্যে নামটা বসাইতে হবে। সাপোজ প্রথমটা আমরা নাম কি দিব, যে কোনো নাম আপনি এখানে চাইলে বসাইতে পারেন।
আমি এখানে নাম দিই টেস্ট, টেস্ট। তো এই টেস্টটাকে আমরা এখন কল করবো, h2টাকে কল না করে টেস্টটাকে কল করব, কারণ এই h2 নামটাই হচ্ছে টেস্ট। তো আমরা এই h2টাকে কালার রেড না করে আমরা এখন করব কি, এই জায়গায় টেস্টটাকে আমরা এখানে লিখে ফেলি, এই যে টেস্টটাকে কালার রেড। কিন্তু এই ক্লাসকে কল করার উপায় হচ্ছে এর আগে একটা ডট বসাইতে হয়। এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন শুধুমাত্র যেটার নাম টেস্ট দিয়েছিলাম সেটা রেড হয়ে গেছে, বাকি সবগুলো আগের মতো রয়েছে। এখন আমরা, যেহেতু আমাদের ওয়েবসাইটে এরকম ইউএল অনেক থাকতে পারে, আমরা শুধুমাত্র এই ইউএলটাকে মেনুর মতো আকার দিতে চাই, সেজন্য আমরা এই ইউএলকে একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নাম দিলাম মেইন মেনু। আমি মেইন মেনু দিয়েছি বলে সবাইকে যে মেইন মেনুই দিতে হবে এমনটা কোনো কথা না, তবে আপনারা যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন। আমরা এখন এই মেইন মেনুটাকে একটু ডিজাইন করব। হ্যাঁ, আমরা এখন মেইন মেনুটাকে স্টাইল করব। দেখেন আমাদের এই যে ইউএল এর কারণে আনঅর্ডার লিস্ট হয়েছিল, অর্থাৎ আগে সার্কেল হয়েছে, স্কয়ার হয়েছে, ওএল এর কারণে 1 2 3 4 হয়েছে, এ বি সি হয়েছে। সুতরাং এই ইউএল ওএল এর জন্য এর আগে দেখেন একটা করে সার্কেল তৈরি হচ্ছে, বা এখানে আগে একটা করে সিম্বল অ্যাড হচ্ছে। এই সিম্বলটা আমাদের দূর করতে হবে। এটা দূর করার উপায় হচ্ছে আমরা নাম দিয়েছি মেইন মেনু, MAINMENU, মেইন মেনু। এই মেইন মেনুটাকে আমরা লিস্ট স্টাইল নান করব। লিস্ট স্টাইলের মাঝখানে একটা আইকন থাকবে, লিস্ট স্টাইল নান করে দিব। তাহলে হবে কি, আমাদের এগুলো চলে গেল। দেখেন এখানে উপরে এবং বামে একটা কিন্তু মার্জিন প্যাডিং বাই ডিফল্ট তৈরি হয়েছে। এটা আমরা যখন ডিজাইন করব, এটা আমাদের উচিত যে বাই ডিফল্ট কোনো কিছু থাকবে না। মার্জিন 0 পিক্সেল করলাম, প্যাডিং 0 পিক্সেল করলাম, কারণ ওদের মার্জিন প্যাডিং আমরা নিব না, আমাদের লাগবে আমরা মার্জিন প্যাডিং তৈরি করে নিব। দেখেন সাইডে চলে গেছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই যে মেনুটা তৈরি হচ্ছে, এর প্রত্যেকটা এলাই নিচে 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 শো করছে, কিন্তু মেনু হয় বামে, তার ডানে এরকম। তো আমরা সেটা করব কি, ইউএল এর মধ্যে বা মেইন মেনুর মধ্যে যে এলাই গুলো রয়েছে এগুলোর ফ্লোট লেফট করে দিব। সেটা কেমনে করে, মেইন মেনু এর মধ্যে যে এলাই রয়েছে সেগুলোর ফ্লোট লেফট, সেগুলো বামে চলে গেল। দেখেন সবগুলো বামে বামে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, এর এই এলাইয়ের মধ্যে যে এইগুলো রয়েছে, এইগুলোর কারণে কিন্তু এখানে এই যে সবার নিচে আন্ডারলাইন চলে আসছে এবং কালারটা ব্লু হয়ে রয়েছে। এটা আমরা যদি তাড়াইতে চাই তাহলে আমরা সিএসএস এ ওই এটাকে ধরতে হবে, ডট মেইন মেনু এলাই এ, এই এটাকে আমরা বলবো কালার
ব্ল্যাক হইতে এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে এটা ব্ল্যাক হয়ে গেছে এবং এর যে আন্ডারলাইনটা হচ্ছে এটাকে বলে টেক্সট ডেকোরেশন। তো আমরা এই এলআই এর টেক্সট ডেকোরেশনটা নাম করতে হবে টেক্সট ডেকোরেশন অফ করে দিলাম, ওটা চলে গেছে। এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা লেখা পাশাপাশি রয়েছে, এটাকে একটু ফাঁকা করে দিতে, সেটার জন্য আমরা প্যাডিং দিব, PADDING, প্যাডিং 10 পিক্সেল। তো দেখেন নিজেদের মধ্যে অনেক 10 পিক্সেল পরিমাণ জায়গা ফাঁকা করেছে। আচ্ছা, প্যাডিং কি এটা আপনাদের একটু ক্লিয়ার করতে চাই। মনে করেন যে এই লেখাটা, আচ্ছা আমি এটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড একটা ধূসর কালার দিয়ে দিই। আমার এই কালার কোডটা খুব পছন্দের, খুব হালকা একটা কালার দেয়। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দিছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই যে লেখার ভিতরে যে জায়গাটা তৈরি করছে এটাই হচ্ছে প্যাডিং। এবং আমরা যদি মার্জিন দিই তাহলে এই এর বাইরে থেকে জায়গা তৈরি করবে। যেমন এই কন্ট্যাক্টের যদি আমি মার্জিন রাইট দিই তাহলে বাংলাদেশটা এদিকে চলে যাবে, কন্ট্যাক্ট যেখানে আছে ওখানে থাকবে। কিন্তু আমি কন্ট্যাক্টের যদি প্যাডিং বাড়াই তাহলে এই পুরো যে নতুন ব্যাকগ্রাউন্ড সহ এই জায়গাটা বেড়ে যাবে। অর্থাৎ ভেতর থেকে বাড়াইলে সেটাকে বলে প্যাডিং এবং বাইরে থেকে বাড়াইলে সেটা হচ্ছে মার্জিন। তো আমরা টেক্সট ডেকোরেশন করলাম, কালার ব্ল্যাক করলাম। এখন একটা জিনিস আমরা মনে করেন চাচ্ছি যে যেটাতে আমরা মাউস নিয়ে যাব সেটা কালার একটু পরিবর্তন হোক, এটাকে হোভার বলে। তো হোভার এফেক্ট যদি দিতে চান সেটার সিস্টেম হচ্ছে মেনু LIA হোভার দিয়ে আপনি ব্র্যাকেট শুরু করে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড এখানে আপনি হোয়াইট করে দেন। এখন দেখবেন সুন্দর একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যেটাতে মাউস নিয়ে যাব সেটা হোভার হচ্ছে। একটা ওয়েবসাইটের প্রফেশনাল মেনু যেমন হয় সেরকম একটা মেনু আমরা তৈরি করে ফেললাম। এখন যদি মনে করেন একটার থেকে আরেকটার মধ্যে সামান্য একটা বর্ডার দিবেন, সেটাও কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। প্রত্যেকটা LI এর মধ্যে এখানে আপনারা দিতে পারেন যে বর্ডার রাইট অন পিক্সেল সলিড, আর একটা কালার আপনারা চাইলে দিতে পারেন। সাপোজ আমি এখন একটা ব্ল্যাক কালার দিয়ে রাখি। দেখেন ব্ল্যাক যখন লিখবো তখন কিন্তু হ্যাশ দেওয়া লাগবে না। হ্যাশ দিতে হলে আপনি সবগুলো 0 যদি দেন, 6টা 0 যদি দেন তাহলেও ব্ল্যাক কালার আপনার পেয়ে যাবে। 6টা হচ্ছে 1 2 3 4 5 6। এখানে এখন যদি আপনারা দেখেন তাহলে আমরা রিফ্রেশ করলে সবগুলোর একটা করে মাঝখানে কালো একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এখানে আমি যেগুলো লিখছি সেটা হচ্ছে বর্ডার অন পিক্সেল। অন পিক্সেল মানে হচ্ছে এটার পুরুত্ব কেমন হবে, 1 পিক্সেল পরিমাণ পুরুত্ব করে দিয়েছি। তারপর কি দিছি সলিড। সলিডের জায়গায় এখানে আরো অনেকগুলো আছে, আপনারা W3 থেকে দেখে নেবেন। DOTTED ডটেড, ডটেড দিলে এটা ডট ডট মতো হয়ে যাবে। আপনাদের এই যে দেখেন ডট ডট মতো হয়ে গেছে, সলিডটাই বেটার। তো আপনারা আপনাদের মতো এগুলো করে নিতে পারবেন। আমি আজকে একটা প্রফেশনাল সলিড রেখে দিলাম। আপনার কালারগুলো চেঞ্জ করে ফেললেন বা ফন্ট সাইজ বড় করলেন, আপনাদের যে প্রপার্টিগুলো শেখানো হয়েছে সেই অনুযায়ী আপনারা এই সুন্দর মতো। আচ্ছা, এখানে বাংলাদেশ লেখাটা এক লাইনে চলে আসছে, এটাকে একটু দূরে দিতে হবে। দূরে দেওয়ার উপায় কি? ব্রেক, BR
রেট যদি আমরা দিই তাহলে বাংলাদেশ লেখাটা নিচে চলে যাবে। এই যে উপরে একটা মেনু তৈরি হয়েছে। তো আপনারা এরকম একটা মেনু তৈরি করবেন, আর যেগুলো শেখানো হলো এগুলো সবই প্র্যাকটিস করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।